আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মেইনলি আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের প্র্যাকটিশনার ব্যারিস্টার নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী। ব্যারিস্টার নওরোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। ধন্যবাদ আপনাকে এবং বাংলা ভিশনের দর্শকদেরকে। আপনার সাথে আমরা ইংলিশ লিগাল সিস্টেমে আইন পড়াশোনা করছি এরকম একজন স্টুডেন্টকে রেখেছি, হবু ব্যারিস্টার আই শুড সে। ওর নাম হচ্ছে রিদি জাহিন। রিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। আপনাকে দিয়ে শুরু করি ব্যারিস্টার নওরোজ। জি, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পড়াশোনা সম্পর্কে যদি একটু বলতেন। আমার পিতৃস্থান বলতে পারেন কক্সবাজার জেলা। আচ্ছা, কিন্তু আমার বেড়ে ওঠা শৈশব সবকিছু চট্টগ্রামে। আচ্ছা, চট্টগ্রামে আমি প্রাইমারি স্কুল ছিল আমার সেন্ট মেরিজ স্কুল, দেন তারপর আবার কলেজিয়েট স্কুলে আমার ম্যাট্রিক, আচ্ছা, এসএসসি, এইচএসসি চট্টগ্রাম কলেজ। এভাবে আমার পরবর্তীতে ঢাকায় আসা এবং ঢাকা ভূঁইয়া একাডেমির মাধ্যমে আচ্ছা, ইউনিভার্সিটি অফ লন্ডন, জি ভাই, ইউনিভার্সিটি উলভারহ্যাম্পটনের মাধ্যমে আমরা করে এবং পরে লিঙ্কন সিনে আমরা বার করেছি আর কি। লিঙ্কন সিন থেকে বার করেছেন। জি, তো লিঙ্কন সিনে যখন কল টু দ্য বার হয়েছিল তখন নিশ্চয়ই উইক টুইক পড়েই জি, আপনি পোস্ট দিয়েছিলেন। জি, তো আমরা চাই আজকে আপনি সেই পরিবেশে একটু দুই একটা পড়ে নেন, আপনার পাশে আছে। জি। ইন দ্য মিন টাইম আমরা টিভি স্ক্রিনে আপনার কল টু দ্য বারের কিছু মেমোরিজও দেখে নেব। তো আপনার ফ্যামিলিতে আইনজীবী কেউ আছেন? আমার পরিবারে সরাসরি পরিবারে আইনজীবী নাই, তবে আমার চাচা মরহুম বিচারপতি আমরুল কবির চৌধুরী ছিলেন। আচ্ছা, আচ্ছা, এবং ওনাকে দেখে অনেকটা এই আইন পেশায় আসা আর কি। আচ্ছা, সেই কারণেই আপনি ইন্সপায়ার্ড হয়েছিলেন, ইন্সপায়ার্ড হয়েছে, অন্য কোনো কারণ ছিল না? অন্য তেমন কোনো কারণ ছিল না। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার কাছে আসবো। রিদি, তোমার কাছে আসছি। তুমি কি পড়াশোনা করছো? স্যার, আমি এখন ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজে সেকেন্ড ইয়ারে আছি। সেকেন্ড ইয়ারে? জি স্যার। তো তুমি ল পড়তে আসছো কেন? স্যার, আমার ছোটোবেলা থেকেই ডিবেটের প্রতি খুব স্ট্রং একটা ইন্টারেস্ট ছিল এবং আমি যখন আমার এ লেভেলসে ল নেই তখন আমার সাবজেক্টটা খুবই ভালো লাগে এবং আরও আগ্রহ জাগে পড়ার জন্য। তারপর আমি আমার প্যারেন্টসদের সাথে কনসাল্ট করি, তখন ওরা আমাকে সাপোর্ট করে টু পারসিউ ল অ্যাজ আ ক্যারিয়ার। তোমার ফ্যামিলি থেকে আইনজীবী নেই? নো স্যার। তোমার বাবা মা কি করেন? আমার বাবা বিজনেসম্যান, আমার মা হাউসওয়াইফ। তোমার বাবা মাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শ্রদ্ধা ও সালাম থাকলো। ওকে, ব্যারিস্টার নওরোজ, আপনার কাছে আসছি। আমি একটা পত্রিকার রিপোর্ট পড়ি, সেটা হচ্ছে অনলি, এটা ব্রিটিশ পত্রিকার একটা রিপোর্ট আর কি, অনলি 40% অফ লন্ডন ক্রাইমস রিপোর্টেড অ্যাজ ভিকটিম ডিসপেয়ার অফ জাস্টিস। তার মানে 40% রিপোর্ট হয় আর কি 100% মধ্যে। তো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম তো পৃথিবীর উন্নত বিশ্ব কিছুটা নড়বড়ে, তাহলে পড়েও তারা কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারছে, জি, আমরা পারছি না কেন? এই ড্রপ আউটটা হয় আসলে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে এবং আইনি যে প্রসিডিওর সেই জটিলতার কারণে অনেক সময় ড্রপ আউট হয়ে যায়। এই আমাদের ক্রিমিনাল সিস্টেমে অনেক সময় এফআইআর করতে এবং ইনফরমেশন আসতে এখানে কিছু কারণ আছে, কিছু সামাজিক কারণ আছে যে ড্রপ আউটের মেইনলি দেখা যাচ্ছে যে ডোমেস্টিক অ্যাবিউসিভ যারা হয় এবং অন্যান্য ইস্যু যারা, এবং অনেক সময় আমরা রিপোর্ট করার জন্য যেমন ছিনতাই হচ্ছে অথবা কিছু পেটি কেসেস হচ্ছে, সেখানে আমরা রিপোর্ট করতে গেলে অনেক সময় যারা ভিকটিম যারা তারা অনেক সময় চিন্তা করে যে না আমরা আবার এই ঝামেলায় যাব, আইনি ঝামেলায় যাব অথবা ফার্দার ঝামেলা যেমন অনেক সময় ওরা ড্রপ আউট হয়ে যায়, অনেক সময় ইনফরমেশন হয় না। জাস্টিস একটা ব্যাপার হলো, জাস্টিস হলেই হয় না, জাস্টিস হচ্ছে সেরকম একটা দেখাতে হয়। যেহেতু আমাদের বিচার ব্যবস্থার লম্বা হওয়ার কারণে, একটু প্রসিডিউরাল কমপ্লেক্সিটিস থাকার কারণে অনেক সময় আমরা দ্রুত রিলিফটা দিতে পারি না। তো দ্রুত রিলিফ না দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে ভিকটিম সেও উৎসাহ হারিয়ে ফেলে, আর যারা আসামি তারা উৎসাহিত হয় অনেক 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 ক্ষেত্রে। তবে আশা করি আমাদের এই সিস্টেমগুলো অনেকটাই চেঞ্জ হচ্ছে, এখন অনেক দ্রুত বিচার আইন হয়েছে এবং আরো বিভিন্ন ট্রাইব্যুনাল হয়েছে, নারী শিশু ট্রাইব্যুনাল এবং শিশুদের জন্য আলাদা বিভিন্ন ট্রাইব্যুনাল এবং বিভিন্ন দ্রুত বিচার আদালত, এগুলো হওয়ার কারণে এখন বিচার অনেক তাড়াতাড়ি সম্পন্ন হচ্ছে এবং আমরা আশা করতেছি যে বাংলাদেশের বিচার ব্যবস্থা আরো মানুষের দ্বার প্রান্তে যাবে এবং আরো সুবিচার দিতে পারবে। সেভাবে হয়তোবা আমরা আশা করছি যে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে আরো। আপনি যখন লন্ডনে ছিলেন তখন আপনি খুব সেফ ফিল করতেন, তাই না?
যে চলাফেরা হাঁটায়, জি। এমনকি 999 যে কল সিস্টেমটা আছে Right. এটা খুব দ্রুত কাজ করে। রাইট। তো এই ক্ষেত্রে আমাদের দেশের সাথে কিভাবে আপনি দেখবেন বিষয়টাকে? হ্যাঁ, 999 বাংলাদেশেও এখন ইন্ট্রোডিউস করেছে, বাস বেশি কিন্তু দিন এটাকে আগে না, ওইরকম রিসেন্টলি। ওইরকম ফাংশন করে? এটা ইদানিং ভালোই ফাংশন করে আসলে, আচ্ছা। কিন্তু মানুষের সচেতনতার অভাব। মানুষ এখনো 999 যে ফোন করতে হয় এবং যে কোনো ইস্যুতে যে 99 এর উপর যে রিলাই করা যায়, সেই জিনিসটা আসলে মানুষের সচেতনতার অভাব আছে। এখনো মানুষ সমস্যায় পড়লে, বিভিন্ন আইনি ঝামেলা পড়লে 999 মানে যে কল করবে, সেই অভ্যাসটা এখনো বাংলাদেশে গড়ে ওঠেনি। সেটাও হয়তো বা একটা কারণ। আরো সচেতনতার প্রয়োজন আছে, আরো, এবং 999 কে আরো ইফেক্টিভ করারও দরকার আছে। মানে মানুষ যদি, পুলিশ অথবা অন্যান্য যারা আইন সহায়তাকারী প্রতিষ্ঠান আছে, এরা যদি দ্রুত পদক্ষেপ নেয় 99 এর রিফ্লেকশনে, তাহলে হয়তো বা আমার ধারণা যে মানুষ আরো বেশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং আইনের উপর আস্থাশীল হবে। শ্রদ্ধা এবং আস্থা দুইটাই বাড়বে। মানুষের Safe feel প্রপার করবে। এখনো সেই কনফিডেন্সটা আসে নাই, তাই না? না, একদমই আসেনি বলা ঠিক না, কিছুটা আছে। একদমই আমরা যে না না আমরা অবশ্যই এখনো আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থাশীল। তারপরেও হয়তো একেবারে পশ্চিমা বিশ্বের মধ্যে 100% না, বাট হ্যাঁ, কিছুটা ব্যত্যয় তো আছেই। এটা আশা করি আমরা, মনে হয় জনসচেতনার মাধ্যমে এবং অন্যান্য ইয়ের মাধ্যমে হয়তো আমরা এটা ওভারকাম করতে পারবো। আমরা দর্শকদের কাছ থেকে আপনার জন্য কিছু প্রশ্ন পেয়েছি। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করে থাকি ইন্টারনেটের মাধ্যমে, অর্থাৎ ইমেলের মাধ্যমে। আমাদের কাছে প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barrister.in25@gmail.com। আমি আবার পড়ছি, barristers.in25@gmail.com। এই ঠিকানায় যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। আমরা প্রশ্নগুলো সিলেক্ট করি, তারপর কোয়ালিফাইড ব্যারিস্টার যিনি থাকেন তার উদ্দেশ্যে আমরা অনুষ্ঠানে করে থাকি। আজকে আমরা দুটি প্রশ্ন আপনার জন্য সিলেক্ট করেছি। সেই প্রশ্নগুলো আমাদের স্টুডেন্ট রিদি আপনার উদ্দেশ্যে ছুড়বে। যশোর থেকে নবীন রায়। একজন ব্যক্তি আমার জায়গার উপর দিয়ে তার সুবিধার জন্য রাস্তা নির্মাণ করার জন্য মাটি ভরাট করা শুরু করে দিয়েছে। এর বিরুদ্ধে আমি হাইকোর্টে রিট করতে পারবো কিনা, অথবা এর বিরুদ্ধে আমি কি কোনো ব্যবস্থা নিতে পারি? প্রাইভেট ম্যাটারে রিট করা যায় কিনা? অবশ্যই অবশ্যই আপনি আইনি ব্যবস্থা পাবেন, তবে রিড করতে পারবেন না। রিড করার নিয়ম হলে কি, এটা অবশ্যই একটা পাবলিক অথরিটির এগেইনস্টে রিডটা করতে হয়। যেহেতু এটা একজন ব্যক্তি আপনার জায়গার উপর মাটি ভরাট করছে অথবা ভরাট করছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা সিভিল কোর্টেই এটা রিলিফ নিতে হবে, নিম্ন আদালতেই যেতে হবে। এবং নিম্ন আদালতেও বাংলাদেশের যে ট্রায়াল কোর্ট সিস্টেম, ওখানে সহকারী জজ অথবা সিনিয়র সহকারী জজ অথবা যুগ্ম জেলা জজ, এই তিন অপশন আপনারা যেতে পারেন। সেটা নির্ভর করে পিকুনিয়ারি জুরিসডিকশন, মামলার মূল্য কত, তায়দাদ মূল্য কত, সেটার উপর নির্ভর করে আসলে কোন কোর্টে যাব। বাট এটা এত ঝামেলার কিছু না। এটা আপনার যিনি আইনজীবী থাকবেন উনি আপনাকে সহায়তা করবেন, এবং এইটা আপনাকে অবশ্যই নিম্ন আদালতে এর প্রতিকার পেতে হতে পারে। সেকেন্ড কোয়েশ্চেন রিদি। চাঁদপুর থেকে কবির চৌধুরী। খুনের মামলার আসামি তদবির করে তার নাম চার্জশিট বাদ দিয়েছে। আমরা আরও তদন্তের জন্য আদালতে আবেদন করলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশন দেয়। পিবিআই এখন তার পক্ষে প্রতিবেদন দাখিল করেছে। সেই ব্যক্তি সত্যি খুনি, কিন্তু সমস্যা হলো তার ভয়ে লোকজন তার বিরুদ্ধে সাক্ষী দিতে চায় না। এখন আমরা কি করতে পারি? এখন কি করবেন ওনারা? হ্যাঁ, এখন আপনাদের এখনো অপশন আছে যে আপনারা আবারও নারাজি দিতে পারেন ইচ্ছা করলে। যেহেতু একবার অবশ্যই আপনারা যেহেতু বোঝাই যাচ্ছে যে একবার নারাজি দেওয়া হয়েছে, তারপর ক্ষেত্রে অধিকতর তদন্ত আরেকটা ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী। এটার এগেনস্টও আপনারা ইচ্ছা করলে নারাজি দিতে পারেন, এবং আদালতের কাছে এটাও আপনারা চাইতে পারেন যে যারা সাক্ষী দিবেন তাদেরকে যাতে সুরক্ষা দিয়ে এটা এই তদন্তটা যাতে অধিকতর তদন্ত করা যায়, এবং যাতে এটার যোগ্য প্রতিকার যাতে পাওয়া যায় সেটার ব্যবস্থা নেওয়া যায়। তবে এটা মনে রাখতে হবে অবশ্যই যে আপনি মনে করা অথবা কোনো ব্যক্তি মনে করলে যে সে খুনি হয়ে যাবে এমন কোনো না। এটা আইন শৃঙ্খলা বাহিনী অথবা যে তদন্তকারী কর্মকর্তা তার সাক্ষী সাবুতের এগেনস্টেই উনি দেখবেন যে এটা আদৌ তার এগেনস্টে কোনো এলিগেশন আছে কিনা, কোনো ব্যক্তির এগেনস্টে কোনো এলিগেশন আছে কিনা। তবে এটাও সত্য যে বাংলাদেশের পার্সপেক্টিভে অথবা যে কোনো দেশের পার্সপেক্টিভ, এটা শুধু বাংলাদেশ না, যে সাক্ষীরা অনেক সময় ভয়ে সাক্ষ্য দিতে চান না।
সেই ক্ষেত্রে আমাদের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে আর অন্যান্য ইস্যুস আছে, সবকিছু বিচার চিন্তা ভাবনা করে আমাদের একজন ব্যক্তিকে আমরা আসামি করব কি করব না সেটার উপর নির্ভর করতেছে। তবে হ্যাঁ, তারপরে যদি আপনি মনে করেন যে এখানে আপনার প্রপার প্রতিকার পান নেই, আপনি ফার্দার আরেকটা নারাজি অ্যাপ্লিকেশন দিবেন, আশা করি আপনার আদালত এটা মঞ্জুর করে তাকে আরেকটি তদন্ত আবার অধিকতর তদন্ত সেটা পিবিআই কে না দিয়ে অন্য যে কোনো ডিপার্টমেন্টকে দিতে পারে। পিবিআই আছে আমাদের, এখন সিআইডি আছে, আরো অনেক অপশন, ডিবি আছে, এসবি আছে, দিতে পারবে, অসুবিধা নেই। তবে সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এটা একটা প্র্যাকটিস হয়ে গেছে আজকাল, তাই না? সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এটা প্র্যাকটিস না, এটা অনেক সময় হয়ে যায়। বিভিন্ন এলাকার যদি প্রভাবশালী ব্যক্তি হয়ে থাকে, মানুষ ভয়ে আর সাক্ষী দিতে চায় না। সেক্ষেত্রেও আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা যদি প্রপার সুরক্ষা দিয়ে থাকে এবং আদালতের কাছেও এটা বলা যায় যে আমাদের সাক্ষীদেরকে যাতে সুরক্ষা ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো প্রপার প্রতিকার পেতে পারে। সেটাকে সুরক্ষা দেওয়া হয় প্রপারলি? প্রতিকার আছে, আছে, মানুষকেও এগিয়ে আসতে হবে। সবই তো আর রাষ্ট্র করে দেয় তা না, মানুষকেও এগিয়ে আসতে হবে। এটা আসলে যে কোনো দেশে আইন শৃঙ্খলা হলে গিয়ে দুই পক্ষেরই ব্যাপার, সাধারণ মানুষ এবং রাষ্ট্র দুইজনকে এগিয়ে আসতে হবে, তাহলেই হয়তো বা আমাদের রাষ্ট্রটা আরো বেশি এগিয়ে যেতে পারবে এবং আমরা হয়তো সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো এই দেশে। হোপ ফর দ্য বেস্ট। রিদি, তোমার কাছে আসছি। জি স্যার। তুমি ব্যারিস্টার হয়ে কোন সেক্টরে কাজ করতে চাও? স্যার সিভিল সেক্টরে। কেন? স্যার কারণ এখন যখন আমি আশেপাশে দেখি এখনকার জেনারেশন মানুষ অনেক ডিসিভিং, সো এটার জন্য আমাদের প্রপার্টি বা কন্ট্রাকচুয়াল বা বিজনেসের ক্লেমস অনেক বাড়ছে, তো আমি তাদেরকে হেল্প করতে চাই উইথ মাই নলেজ অ্যান্ড স্কিল। সিভিলের বহু শাখা আছে, তাই না? কিন্তু এটা ইটস এ বিগ এরিয়া অফ ল। সিভিল প্র্যাকটিশনার কোর্টে আজকাল খুব কমই আছে। ভালো প্র্যাকটিশনার কি সবাই সিভিল ক্রিমিনাল সবাই করে, তো তুমি ভালো একটা উদ্যোগ নিচ্ছ, যদি করতে পারো আর কি ভালো। তুমি শুনেছো এর আগে আমরা একটু কথা বলেছি যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নড়বড়ে আমাদের দেশে, এমনকি উন্নত বিশ্ব আছে। জি স্যার। এটাকে উন্নত করার জন্য কি তুমি কিছু ভাবছো কিভাবে করা যায়? জি স্যার, আমার এখন মনে হয় যে মানুষের মধ্যে, স্পেশালি ইয়াং মানুষদের মধ্যে এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস থাকা অনেক দরকার। মানুষ যখন জানবে এটার ব্যাপারে তখন তারা ক্রাইম করার থেকে এবং মানে ক্রাইম যে করতেছে তাকেও এটার থেকে বাধা দিতে পারবে। আর আমাদের পানিশমেন্ট সিস্টেমটাকে আরেকটু ইনহ্যান্স করতে হবে, একটু ইম্প্যাক্টফুল করতে হবে, জানি ক্রিমিনালরাও ভয় পায়। আর অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যেতে পারে নাকি? স্যার পানিশমেন্ট বাদে আমরা ওদেরকে রিহ্যাবিলিটেশন দিতে পারি, যেটার জন্য ওরা ওখানে শিখবে অ্যান্ড একটা বেটার মানুষ হয়ে সোসাইটিতে আসবে। এটা একটা ওয়ে হইতে পারে। বা আমরা অনেক এনজিওর আন্ডারে ওদেরকে জব দিতে পারি, যেটার থেকে ওরা একটা স্কিলফুল লাইফ লিভ করতে পারে। কিছু উন্নত দেশে এরকম হচ্ছে কিন্তু অনেক কিছু। জি স্যার। আরও কথা বলবো, আমাদের একটা শর্ট ব্রেকে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা একটা সংক্ষিপ্ত ব্রেকে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি, আশা করি আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ব্রেক থেকে ফিরে আসছি। আমরা কথা বলবো এখন আমাদের আমন্ত্রিত অতিথি ব্যারিস্টার নওরুজের সাথে। ব্যারিস্টার নওরুজ, কি লেভেলের ব্যারিস্টাররা বিচারপতি হতেন, তাই না? বা প্র্যাকটিশনার ছিলেন? জি। এই হিসাবে আমাদের দেশে কি এরকম ব্যারিস্টাররা কিংবা বিচারপতিরা এখন কাজ করছেন নাকি? না, আমাদের দেশে বর্তমানে যে বিচারপতি যারা আছেন ওনারা সম্মানিত ব্যক্তি এবং আমি মনে করি খুব প্রুডেন্টলি ওনারা কাজ করে যাচ্ছেন। তবে আমাদের দেশের একটা ছোট সমস্যা হচ্ছে যে আমাদের বিচার প্রার্থী বেশি, মামলার সংখ্যা অধিক এবং বিচারক এবং বিচারপতির সংখ্যা কম, সুতরাং ওনারা ওভারবার্ডেন। এখন একটা বিচার কাজ সম্পন্ন করতে এবং ঠিকমতো ডেলিভারি দিতে যেতটুকু সময় দেওয়া দরকার ওনারা এতটুকু দিতে পারছে না। বাট আমি তারপরে বলবো ওনারা ওনাদের প্রজ্ঞার মাধ্যমে এবং ওনাদের বিচক্ষণতার মাধ্যমে ওনারা খুব ভালোভাবেই আমাদের এই ইয়াটা দিচ্ছেন, বিচার প্রক্রিয়া সম্পন্ন করছেন। তারপরে আমাদের কিছু প্রসিডিউরাল কিছু সমস্যা আছে। আমাদের প্রসিডিউরাল সমস্যার মধ্যে আমাদের প্রসিডিউরাল ইয়ার মধ্যে যেটা বলতে সিভিল মামলা এবং ক্রিমিনাল মামলা, যেমন সিভিল মামলা আমাদের অপ্রাসঙ্গিক কিছু ইস্যুতে দেখা যায় সিভিল মামলা অনেক লম্বা হয়ে যায়, তো বিচার প্রার্থীরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি আসলে সুবিচার পাচ্ছি কিনা। সুবিচার পেলে এত বছর পরে পেলেও অনেক সময় বিচার প্রার্থীরা মনে করতেছে সুবিচার পায় নাই, কারণ সময়ই তার সুবিচারটাকে নষ্ট করে দিচ্ছে অথবা তার প্রতিকারটার নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমার মনে হয় যে আমাদের প্রসিডিওরটাকে যদি অ্যামেন্ডমেন্ট করে সংক্ষেপে যদি খুব দ্রুততার সাথে যদি বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়, তাহলে হয়তো বা এই বিচারের যে সুফলটা এটা বিচার প্রার্থীরা পাবে।
এটা একটা ব্যাপার। এবং আরো একটা ইস্যুজ হলো আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, যেটা আপনি বলতেছিলেন, যে এখানে দুইটা তিনটা ভাগ আছে। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে আসলে আইন শৃঙ্খলা বাহিনী একটা ব্যাপার যারা তদন্ত করছেন, এবং সাবসিকুয়েন্ট এটা কোর্টে যাচ্ছেন, বিচার হচ্ছে। দেখা যাচ্ছে যে বাংলাদেশের মতো দেশগুলোতে যে প্রসিকিউশন টিম এবং ইনভেস্টিগেশন টিম, এদের মধ্যে কোনো সমন্বয় নাই। যারা এই ম্যাটারটা কোর্টে রিপ্রেজেন্ট করছেন তারা হয়তো জানেই না তদন্তকারী কর্মকর্তা কি প্রক্রিয়ার মাধ্যমে এটা ঠিকমতো তদন্ত করেছেন। আবার তদন্ত যিনি করছেন তার হয়তো তেমন ধারণা নেই বিচার প্রক্রিয়া আসলে কোন সাক্ষীটাকে অ্যাডমিসিবল করবে, কোনটাকে করবে না, অথবা কোনটার ওয়েট বেশি, কোনটার ক্রেডিবিলিটি কম। তো এই জিনিসটা আসলে ইনভেস্টিগেশন অফিসার এবং প্রসিকিউশন টিম যারা এই তদন্তকারী যে তদন্ত করে এনেছেন, যেটাকে রিপ্রেজেন্ট করছেন কোর্টে, এই দুজনের মধ্যে সমন্বয়হীনতার অভাব বাংলাদেশে আছে। তো আমার মনে হয় এই ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশন টিমটা যদি সমন্বয়ের মাধ্যমে এই কাজগুলো করেন তাহলে আমাদের ক্রিমিনাল জাস্টিস আরো বেশি ইফেক্টিভ হবে। এটা আমাদের আরেকটা ছোট ইস্যুজ হয়ে গেছে যে প্রসিকিউশন, আমাদের তো পার্মানেন্ট প্রসিকিউশন টিম নাই। তো পার্মানেন্ট প্রসিকিউশন যদি হয় বাংলাদেশে, বিশেষ করে নিম্ন আদালতে, তাহলে এটার আমার মনে হয় এটার বিচার ব্যবস্থাটা আরো বেশি ইফেক্টিভ হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। আপনি সিভিল মামলার কথা বলছিলেন, সিভিল মামলা বেশি ল্যান্ড সম্পর্কে, তাই না? সিভিল মামলা আসলে দুইটা ভাগ হয়ে গেছে। এখন তো বাংলাদেশ কমার্শিয়ালি অনেক ডেভেলপড হয়ে গেছে। একটা পিওর সিভিল যেটা আমরা বলি ল্যান্ড বিষয়ক, জায়গা জমি বিষয়ক, আর একটা হচ্ছে কমার্শিয়াল এবং আদার্স ইস্যুস। হ্যাঁ, এখন মোস্টলি আসলে জায়গা জমিটাই, ল্যান্ড বিষয় মামলাগুলাই আমরা সিভিল ইস্যু হিসেবে ধরে থাকি। সেখানেও একই অবস্থা। এখন আমাদের যেটা বিভিন্ন খতিয়ান, বিভিন্ন দলিল, এগুলো ঠিক মতো রক্ষণ করা হয় না, সংরক্ষণ করা হয় না। সেজন্য অনেক সময় দেখা যায় যে বিচার প্রার্থী এটার জন্য প্রপার রিলিফ পান না। এবং আমরা বিদেশে যেটা দেখি যে সিভিল মামলাগুলোকে 3 ভাগ করে ফেলছে, ফাস্ট ট্র্যাক, মাল্টি ট্র্যাক এবং স্মল ট্র্যাক। তো আমাদের দেশেও আসলে এই ধরনের সিস্টেম কিছু ডেভেলপ করা উচিত, যে যেগুলো পেটি মামলা সেগুলো একদিন 2 দিনেই সমাধান করা যায়, বছর পর বছর, মাসের পর মাস মামলার ডেট দেওয়ার দরকার নাই। আবার যেগুলো মধ্যম মানে সেগুলো একটা ফিক্সড ডেট করে কেস ম্যানেজমেন্ট বেসিক্যালি এই জিনিসটা ইন্ট্রোডিউস করা এবং বিভিন্ন ট্র্যাকে ভাগ করা মামলাগুলোকে, এমন এটা সময় চলে আসছে বাংলাদেশে। থ্যাংক ইউ রিদি। তোমার কাছে আসছি। ইংলিশ লিগ্যাল সিস্টেম পড়েছো? জি স্যার। জুরি সিস্টেম পড়েছো? জি স্যার। বলো তো আগে দর্শকদের উদ্দেশ্যে জুরি সিস্টেমটা কি আসলে? স্যার, আমি যেটা ইংলিশ লিগ্যাল সিস্টেমে পড়েছি, যে বাইরের দেশের কোর্টে ক্রিমিনাল ট্রায়ালে স্পেশালি ওরা 12 জন র্যান্ডম মানুষজনকে সিলেক্ট করে যারা এলিজিবল টু ভোট এবং তাদের কোনো স্ট্রং ক্রিমিনাল রেকর্ড নাই। তাদেরকে তারা একটা জুরি সামন পাঠায়, যেটা একটা নোটিশ, যেখানে বলা থাকে কোন সময় এবং কোন দিনে তারা কোর্টে আসবে। তারা আসার পরে জাজ তাদেরকে ব্রিফলি কেসটার ব্যাপারে বলে, বুঝায়, এবং তারা পুরা ট্রায়ালে উইটনেস, টেস্টিমনি এবং এভিডেন্স দেখে তাদের ভার্ডিক্ট রেডি করে, যেটা তারা জাজকে দেয়। তার মানে জাজরা বিচার করে না, বিচার করে জুরিরা। জাজদের কাজ হচ্ছে কি সেন্টেন্স পাস করা। জি স্যার। তাই না? তো আমাদের দেশে এই জুরি সিস্টেম কি ফাংশন করবে তোমার মতে? স্যার, আমার মতে যেখানে বাংলাদেশের মতো কান্ট্রি, যেটার মধ্যে করাপশন একটা খুব বড় একটা কনসার্ন, এখানে জুরি সিস্টেম কাজ করা একটু টাফ, কজ আমাদেরকে থ্রেট দিয়ে বা টাকা দিয়ে আমাদেরকে ভার্ডিক্ট চেঞ্জ করানো যায়। এবং বাংলাদেশের মানুষ যেহেতু খুব ফ্রেন্ডলি, সেহেতু ওরা ট্রায়ালের সিক্রেসিটা ধরে রাখতে পারবে না স্যার, যেটা আমার ভয় দেখিয়েও অনেক কিছু করা সম্ভব। জি স্যার। তাহলে জুরি সিস্টেমটা ফেয়ার সিস্টেম, বাট সব ক্ষেত্রে কাজ করবে না। জি স্যার। নাকি? হ্যাঁ স্যার। তার মানে জুরি সিস্টেম আমরা ইন্ট্রোডিউস করবো না আমাদের দেশে? স্যার, না করলেই বেটার। আচ্ছা, তুমি আর কিছু বলতে চাও যা তোমাকে আমি জিজ্ঞেস করিনি অনুষ্ঠান? স্যার, আমার মনে হয় ল অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে আমাদের সোসাইটিতে, যেহেতু এটা আমাদের সোসাইটিকে অর্গানাইজ রাখতে এবং মানুষের রাইট প্রোটেক্ট করতে এবং সবাইকে ইকুয়ালি ট্রিট করতে হেল্প করে আমাদেরকে। কিন্তু আমার স্যার মনে হয় লরও টাইমের সাথে আপডেট হওয়া উচিত, যেরকম টেকনোলজি অ্যান্ড সোসাইটি হচ্ছে। রাইট, এটাই তোমরা ভাবছো? জি স্যার। থ্যাংক ইউ তোমাকে। ব্যারিস্টার নুরুল, আপনার কাছে আসছি। আপনার 2টা জিনিস আপনি আপনার ক্লায়েন্টকে কীভাবে আশ্বস্ত করবেন। প্রথমটা হচ্ছে যে আপনি একদম সঠিক সার্ভিস দিচ্ছেন এবং সঠিক ফিজ নিচ্ছেন। ক্লায়েন্টকে আসলে আশ্বস্ত করার, হ্যাঁ, এটা বাংলাদেশে আসলে লয়ার ক্লায়েন্ট রিলেশনশিপটা আসলে মানে ওভাবে প্রপারলি হয়তো ডেভেলপ হয় নাই, অত বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। তো আসলে ক্লায়েন্ট একটা পর্যায়ে মানে বিভিন্ন মামলার যেহেতু আমাদের বাংলাদেশে মামলা কয়েকদিন ধরে চলে, একটা বিষয় দেখে এক সময়
একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায় এবং ক্লায়েন্ট নিজেই ক্লায়েন্টও আমাদের আমরা আসলে লয়াররা আমরা বলি যে আমরা 3 জন পরীক্ষকের কাছে পরীক্ষা দিই, বিচারপতির কাছে, পাশের যিনি আমার অপর পক্ষের আইনজীবী তার কাছে এবং পিছনে বসা মক্কেলদের কাছে, আমরা 3 জনের কাছে আসলে পরীক্ষা দিই যখন আমরা কোর্টে আমরা রিপ্রেজেন্ট করি ক্লায়েন্টকে। ক্লায়েন্ট তখনই বুঝতে পারে আমরা আসলে ওনাকে ঠিকমতো রিপ্রেজেন্ট করতে পারছি কি পারছি না, ঠিকমতো ওনার বক্তব্যগুলো আমরা কোর্টকে বলতে পারছি কি পারছি না। তো ক্লায়েন্ট আসলে আমাদেরকে অবজার্ভ করে এবং অবশ্যই ক্লায়েন্ট দেখে এবং চেম্বারও যখন সে আসে, চেম্বার সাথে অনেক সময় অনেক মামলার বিষয়বস্তু তার জানা আছে, হয়তো সে বলতে পারে নাই, তো তার কাছ থেকে সে তথ্যগুলো ইনফরমেশনগুলো নেওয়া, ক্লায়েন্টের সাথে সহজ সরলভাবে মেশা এবং তার ভিতরে বিভিন্ন প্রশ্নগুলো করে তার থেকে তথ্যপত্রগুলো নেওয়া, এটা আমার মনে করি আমাদের আইনজীবীদের জন্য একটা বিশাল এটাও এক ধরনের একটা জটিল মানে এক ধরনের বাধা, এটা তথ্যপত্র তৈরি করা, এটা একটা ব্যাপার। আর ফিজের ব্যাপারে, ফিজ আসলে ক্লায়েন্ট তার বিভিন্ন স্যাটিসফ্যাকশন থেকে আসে, তবে এমনও আছে যে অনেক আমাদের গরিব মক্কেল আছেন এবং এই গরিব মক্কেলদেরকে আমরা অনেক সময় অনেকটা বিনা পয়সাতে আইনি সহায়তা দিতে, এটা শুধু আমরা না, এটা বাংলাদেশের সকল আইনজীবী করে থাকেন। হয়তো ওইটা প্রকাশ্যে কেউ করে থাকেন, কেউ গোপনে করে থাকেন, সে তার ইয়েতে 1-2জনকে অবশ্যই বিভিন্নভাবে আইনি সহায়তা দিয়ে থাকেন। গুড, থ্যাংক ইউ ব্যারিস্টার নওরুজ, থ্যাংক ইউ রিদি, তোমাকেও। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।